তামিমও বাধ্য ভীতের ন্যায় গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে গেল নতুন গন্তব্যস্থলের দিকে। গাড়িতে বসেই নিজের পুরনো পরিপাটির লুকে ফিরে এলো হৃদ। হাত দিয়ে চুলগুলো পেছনে দিতে দিতে বলল, কিরে এভাবে মেয়েদের মতো লুকিয়ে লুকিয়ে আমার দিকে নজর দিচ্ছিস কেন? প্রবলেম থাকলে ডাক্তার দেখা তাড়াতাড়ি, এখনো সময় আছে। অবশেষে রেস্টুরেন্টের বিল দিল রিধি। আশিকের মুখটা ঝকমক করে উঠল খুশিতে। এইবারের মতো মান সম্মানটা বেঁচে গেল তার। আশিক গাড়িতে গিয়ে বসলো। রিধিও বসবে এমন সময় রিধি বলল, এই রে দোস্ত, আমি মনে হয় ফোনটা ফেলে এসেছি ভেতরে। দেখে খেয়াল করে আনবি না সব। রিধি তার হাতের হ্যান্ডব্যাগটা গাড়িতে রেখে বলল, তুই এখানে বস, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল রিধি। তারা যেই টেবিলে বসেছিল সেই টেবিলে নিজের ফোনটা পেয়ে গেল। ফোনটা হাতে নিয়ে বাইরের দিকে পা রাখবে এমন সময় অপ্রত্যাশিত কিছু দেখে নিজের আটকে গেল রিধি। পা বাড়ালো সেই টেবিলের দিকে। কোল্ড কফিতে চুমুক দিয়ে কফির স্বাদে চোখ বুজে ফেলল তামিম। আহ, কি টেস্ট ভাই! কতদিন পর নিজের দেশের খাবার খেলাম, আর এই কফি, ইস কি টেস্ট ভাই! আর যাই বলিস, বিদেশে যত যাই থাক, নিজের দেশ একান্ত নিজের, ব্যাপারটা একদম অন্তরস্থলের। হৃদও কফিতে চুমুক দিয়ে বলল, তাই তো বিদেশে যাওয়া নিয়ে এত অ্যালার্জি আমার, না হলে কম সুযোগ তো ছিল না। সত্যি বলেছিস, নিজের ফ্যামিলির মধ্যে যে ভালোবাসা না, ওইটা কোথাও পাওয়া যাবে না। তো তোদের সংসার কেমন চলছে? রিদির সাথে সব ঠিকঠাক তো? ভ্রুকুচকে বলল, গোলমেলে হওয়ার কথা নাকি? না তেমন না। এনিওয়ে, বিয়ের 7 মাস পেরিয়ে গেল, মামা হচ্ছি কবে? তামিমের দিকে সরু চোখে তাকিয়ে হৃদ বলল, তোর চিন্তা ভাবনা অনেক দূর এগিয়ে গেছে, আমি তো এখনো এত দূর ভাবিনি। ভাবিসনি তো কি, ভাব। যাই হোক, রিদিকে মন থেকে মেনে নিয়েছিস তো, নাকি অহনাকে? কফির মগটা টেবিলের উপর রাখলো হৃদ। থমথমে মেজাজে তামিমের দিকে তাকিয়ে বলল, থেমে গেলি কেন বল? অনাকাঙ্ক্ষিতভাবে হৃদকে দেখে বেশ চমকিত রিধি। হৃদ উল্টের দিকে ঘুরে বসে আছে বলে রিধিকে দেখতে পায়নি হৃদ। রিধি হৃদের দিকে যাবে এমন সময় শুনতে পেল তামিম হৃদকে বলছে, ওনাকে এখনো ভালোবাসিস? সাথে সাথে থেমে গেল রিধি। পাটা যেন অসাড় হয়ে গেল, শরীরটাও কেমন কাঁপতে শুরু করেছে, গলাটাও শুকিয়ে যাচ্ছে হঠাৎ করেই। খানিকটা সরে এসে উল্টো দিকে হয়ে দাঁড়ালো রিধি। তবে তার মস্তিষ্ক সজাগ, মন ভরে আছে হৃদের উত্তর শোনার জন্য। এক পলকের জন্যে হলেও হৃদের মুখটা দেখার তৃষ্ণা জাগলো রিধির মনে। তবে সাহস পেল না পিছনে ঘোরার। না হৃদের কাছে ধরা পড়ে যাবে বা হৃদ দেখে ফেলবে তেমন কোনো ভয় না, এই ভয় অন্য কোথাও। হয়তো এই মুহূর্তে হৃদের এক্সপ্রেশন দেখার সাহস করে উঠতে পারছে না রিধির মন। তামিমের কথায় হৃদ খানিকের জন্য থেমে গেল, তবে সবটাই স্বাভাবিকভাবে নিয়ে মুখে হালকা হাসি ফুটিয়ে বলল, বাসি। হাতে থাকা ফোনটা আরো শক্ত করে মুঠোয় নিল রিধি। বুকের ভিতর কেমন যেন করে উঠছে, মাথাটাও কেমন ভন ভন করছে, পৃথিবীটা যেন ঘুরছে তার। অস্থিরতায় কাল ঘাম বের হতে শুরু করেছে। এক নিমেষেই নিজেকে আইসিইউ রোগীর মতো অসুস্থ মনে করল রিধি। শ্বাসটাও যেন বন্ধ হয়ে আসছে, খোলা হাওয়ার দরকার। আর কিছু শোনার ধৈর্য নেই তার। দ্রুত বেরিয়ে এসে জোরে জোরে শ্বাস নিয়ে গাড়িতে উঠে বসে আশিককে বলল গাড়ি স্টার্ট দিতে। তারপর জানালার দিকে মুখ করে বসে রইল। চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল রিধির, তবে সেটার স্থায়িত্ব বেশিক্ষণ হতে দিল না রিধি, তার আগেই মুছে নিল। রিধিকে এভাবে বসে থাকতে দেখে আশিক বলল, কিরে আবার কি হলো? একটু আগেও না হেসে রেস্টুরেন্টে ঢুকলি, এসে আবার মুখ ভার করে ওইদিকে ঘুরে আছিস কেন? রিধি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, নিজের চেষ্টার সফলও হলো, তবে মুখে মিথ্যে হাসিটা ফোটাতে ব্যর্থ হলো। সামনের দিকে তাকিয়ে বলল, গাড়ি বাড়ির দিকে ঘোরা আশিক, এখন আর অফিসে যাব না, ভালো লাগছে না। কি ঠিক বলছিস? আর ইউ শিওর অফিসে যাবি না? পুরনো স্মৃতি রোমান্থনে হৃদ যখন ব্যস্ত তখন তামিম হৃদকে বলল, তাহলে রিদি? দমকা হাওয়া যেন ছুঁয়ে গেল হৃদকে, আবেশে চোখ বুজে নিল, ঢোক গিলে গলাটা ভিজিয়ে নিল। সারা শরীরে যেন বাতাসের মিষ্টি ফুলের সৌরভ মিশে। নিজের অনুভূতি প্রকাশের হরতাল চলছে ভিতর ঘরের রাজপথে। চোখ বুঝতেই
ভেসে উঠল সেই মায়াবী মুখখানা, যার সৃষ্টি হয়েছে একমাত্র তার জন্য, শুধু আর শুধু হৃদের জন্য। হৃদের রাজ্যের মহারানী সে। বুকের ভিতরে হৃৎপিণ্ডটা শুধু তার নামেই হৃদচক্র সম্পন্ন করে। চোখ বুজিয়ে হৃদের মুখটা কল্পনা করে হৃদ বলল, রিধি। রিধি মানেই একটা মিষ্টি গল্প, একটা মায়াবী মুখ, এক ঝাঁক পবিত্রতার মেলা, একটা ভরসার স্থান, একটা আশ্রয়স্থল, একটু জিরিয়ে নেওয়ার ঠিকানা। ক্লান্ত হয়েও যার চোখে মুখে লেগে থাকে হাসির ঝলক, একটা প্রশান্তির হাত। আর ভালোবাসা? উহুম, নিশা, আসক্তি, অনুভূতি, টান, বিশ্বাস, নিঃশ্বাসের নাম হচ্ছে রিধি, যে আমার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বয়ে চলে। তাকে ছাড়া জীবন কল্পনা মাত্র, ফ্যান্টাসি ছাড়া হৃদিবিহীন হৃদ নিঃস্ব। আর এই সবেরই নাম যদি ভালোবাসা হয়, তবে হ্যাঁ, ঋষা চৌধুরী হৃদ ভালোবাসে। তার স্ত্রীকে সে খুব ভালোবাসে, নির্লজ্জের মতো ভালোবাসে। প্রেমে পড়েছে সেই নারীর যে এখন হৃদে মত্ত। হয়তো আমিও এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম। অহনাকে ভালোবাসি, সেই ভালোবাসা ছাড়ার ক্ষমতা ছিল আমার, তাই তো এত হাসি খুশি ভাবে বেঁচে আছি ওকে ছাড়া। কিন্তু রিধির ভালোবাসা ছাড়া আমার দম আটকে যাবে, মরে যাবে হৃদ, আটকে যাবে তার সময়, নিঃশ্বাসে বিষাক্ততা মিশে যাবে তার। ওকে ছাড়ার কল্পনাও করি না আমি। কলিজাটায় টান লাগে ওর চোখের জলে, নিজেকে কেমন পাগল পাগল লাগে। রিধি হচ্ছে আমার সেই পুতুল যার জন্য হৃদ সব করতে পারে, তবে শর্ত একটাই, তার মুখের ওই হাসিটা অমলিন থাকতে হবে। তাই তো আমি আছি, ভেঙে পড়া পুতুলটাকে পুনরায় গড়ে তোলার জন্য। ওই পুতুলটা শুধু আমার, এক আর একমাত্র হৃদের। এই শহরের হাজারো মানুষের ভিড়ে আমার শুধুমাত্র ওকেই চাই। হঠাৎ করেই নিজের কথার মাঝে তামিমের এমন কথায় চোখ খুলে ফেলল হৃদ। তামিমের থেকে দৃষ্টি সরিয়ে পড়ল। আকাশ জুড়ে শুভ্র তারার মেলা বসেছে। গুটি গুটি তারারা ছড়িয়ে আছে আকাশের বুকে, ক্ষণে ক্ষণে হেসে উঠছে। সেই হাসির মানে বোঝা রিধির জন্য আজ সত্যিই কষ্টকর। পুকুর ঘাটে চাঁদের আলো উপভোগ করতে করতে একটি পাখি আদুরের স্বরে বউ কথা কও ধ্বনিতে ডেকে উঠছে। সেই প্রতিধ্বনিতে আছে কারো প্রতি গভীর আকুলতা। সেই আকুলতা বুঝলেও রিধি আজ অক্ষম। চৈত্রের শেষ প্রায়, নতুন বছরের আগমনীতে মেতেছে পল্লব রাশি। সেই সাথে যোগ হয়েছে হিন্দু সম্প্রদায়ের কিছু উৎসব। ডাকের ক্ষণকালীন ধ্বনি সেই উৎসবেরই পূর্বাভাস দিচ্ছে। সেই ক্ষীণ ঢাকের আওয়াজও আজ রিধিকে ভয়ঙ্কর রকমের বিরক্ত করছে। সেই বিরক্তিতে আরও এক ধাপ বাড়িয়ে দিতে ঝিঝি পোকার বিদঘুটে ঝিঝি শব্দ তো আছেই। আজ যেন নিজেকে নিজে বুঝতে নিজেই অক্ষম রিধি। এ কি হচ্ছে তার সাথে? সে মানুষটা তো এমন ছিল না কোনো কালেই। কোনো কিছুতে মন বসাতে ইচ্ছে করছে না, বিরক্তি যেন চেকে ধরেছে। কি করা উচিত সেইটাই বোঝাতে সক্ষম নয় রিধির ক্লান্ত মস্তিষ্ক। আচ্ছা, মস্তিষ্কেরও কি ক্লান্তি আছে? নিউরনগুলো কি চোট বাঁধে মানবঙ্গের সংকেত প্রেরণ করবে না বলে? কি জানি। নিজের অদ্ভুত অনুভূতিতে অদ্ভুত চিন্তা চেতনা রিধির মনে। কিচ্ছু ভালো লাগছে না রিধির। তার কাছে আসাও যন্ত্রণা দেয়, দূরে যাওয়াও খুব করে পোড়ায়। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে রিধির, তাও পারছে না। বুকের ভিতর কি যে পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এসব সে তো জানতো। হৃদ অহনাকে ভালোবাসে তাহলে, নাকি নিজের স্বামী নামক মানুষটা অন্য একজনকে ভালোবাসে শুনে তার এত কষ্ট হচ্ছে? তবে কি রিধি হিংসুটে হয়ে গেল? অগোছালো চিন্তা ভাবনা রিধির। কখনো কখনো রিধির মন চাই ছুটতে গিয়ে হৃদের কাছে বলতে, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন না? দ্বিতীয়বার মন বিনিময় হলে কি খুব ক্ষতি হয়ে যাবে? নির্লজ্জের মতো চিৎকার করে বলতে ইচ্ছে হয় রিধির, কিন্তু ওই যে ইগোটাই যেন তাদের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়াচ্ছে। যেই দেওয়াল ভাঙবে কেবল হৃদের এক পা এগিয়ে আসার মাধ্যমে, হৃদের ভালোবাসি নামক পদক্ষেপের মাধ্যমে। আচ্ছা, লাইফে ভালোবাসা বলাটা খুব কি জরুরি? কি জানি। তবে রিধির মরুর বুকে এখন ওই শব্দটাই শোনার জন্যে তৃষ্ণার্ত। এছাড়া সেই দেওয়াল ভাঙা সম্ভব না। চোখের পানির মুছে বিড়বিড় করে রিধি বলল, না, আর কাঁদবো না। তারই বা কী করার? ভালোবাসা তো আর জোর করে হয় না। সে থাকুক তার ইচ্ছে মতো। আমি আর নিজের অনুভূতি
তার কাছে প্রকাশ করব না। ভালোবাসার মানুষের কাছে না হয় নিজেকে আর ছোট নাই করলাম। সুটেড বুটেড হয়ে অফিসে গিয়েছিল রিধি। বাড়িতে ফিরেই সোজা ছাদে এসে আকাশ দেখছে। আকাশ দেখা তো তার রোজকার নিয়ম। হোক দুঃখ কিংবা সুখ, কি আছে ওই গভীরতায়? কেন ওই এত টান ওই গভীর অসীম তটে? ঝরঝর করে অশ্রু ঝরল রিধির চোখ থেকে। মুছে ফেলার ইচ্ছে মাত্রও যেন হারিয়ে ফেলেছে রিধি। তবে ঠোঁটের কোণে মুচকি হাসি। কি আছে সেই হাসিতে? আনন্দ নাকি বেদনা? কি জানি, বোঝা মুশকিল। কেউ যদি কান্না করতে করতেই হাসে, তাকে কি বলা উচিত? পাগল? হ্যাঁ, রিধি পাগল প্রায় সেই ভালোবাসায়। আকাশের দিকে তাকিয়ে বলল, আমার মহারাজ, আপনি কি জানেন আপনিও এই আকাশের মতোই সুগভীর? তাই তো আপনাকে ভেবে আকাশে ভালো। রাত 11:30 হৃদ বাড়িতে এসেছে। তবে সে ইচ্ছে করেই হৃদের সামনে যায়নি, এমনকি হৃদের ঘরেও যায়নি। নিজের ঘরে ল্যাপটপটা রেখে সোজা ছাদে এসে দরজা লক করে বসে আছে। হৃদ এসেছিল ডাকতে, তবে তাকে ব্যর্থ করে দিয়ে নিজের জেদ বজায় রেখেছে রিধি। যায়নি তার সামনে। এতক্ষণে সবাই খেয়ে দিয়ে নিজ নিজ ঘরে চলে গেছে হয়তো। নিচে নেমে এলো রিধি। নিজের ঘরের লক খুলে ভিতরে যাবে এমন সময় হৃদের ঘরে দরজার খোলা আর অন্ধকারময় দেখলো রিধি। যেখানে বাড়ির সবার ঘরে লাইট এখনো চলে, কোনো কিছু হয়নি তো হৃদের? বুক কেঁপে উঠল রিধির। পা চালিয়ে অগ্রসর হলো হৃদের ঘরের দিকে। প্রথমে হালকা উকি দিয়ে ভিতরের অবস্থা দেখে নিল রিধি। খাটের উপর উপুর হয়ে শুয়ে আছে হৃদ। ঘরমাক্ত শার্ট, অফিসিয়াল, হাতে ঘড়ি, কিছুই খোলেনি হৃদ। দেখে বোঝাই যাচ্ছে ফ্রেশ না হয়েই ঘুমিয়ে পড়েছে। কিন্তু হৃদ তো এমন করে না। তবে কি রিধি তার ডাকে আসেনি বলে এমন করলো, নাকি গতকাল সারা রাত নির্ঘুম হয়ে ডিউটিতে ছিল বলে এমন করলো? কিন্তু নির্ঘুম ডিউটি করা তো নতুন কিছু না হৃদের কাছে। এর আগে তো অনেকবার করেছে। না, আর ভাবলো না রিধি। নিজ দায়িত্বে হৃদের পায়ের কাছে বসে জুতো, মোজা, ঘড়ি খুলে যথাস্থানে রেখে দিল রিধি। তারপর হৃদের উপর একটা পাতলা ব্ল্যাঙ্কেট চড়িয়ে দিয়ে হৃদের মাথার কাছে বসলো রিধি। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভালোবাসি প্রিয়, খুব গভীরভাবে ভালোবাসি। আকাশে দীপ্তিমান চাঁদ যতটা নীরবে নিবৃত্তে আলো ছড়ায়, এই দেখো তো ওই ঘরে রান্না আছে নাকি, যতটা অম্লান সেই আলো, তার থেকেও গোপন আবেশের পবিত্রতা মিশানো তোমার প্রতি আমার ভালোবাসা, যার বর্ণনা করতে চাওয়া নিহতই বোকামি। বর্ষণের প্রতিটি বিন্দু কণা যখন বিশাল নীলাচল চিরে ধরণীর বুকে ঝরে, ওই অজস্র বৃষ্টি ফোঁটার চেয়েও সহস্র গুণ বেশি ভালোবাসি। তাই আমার ভালোবাসার পরিমাণ করতে যেও না প্রিয়। কখন যে সেই ভালোবাসার অনলে বিলীন হয়ে নিজের অস্তিত্ব হারিয়ে বসবে তা আজও করতে পারবে না। কিছু কিছু ভালোবাসা দূরে থাকাই হয়তো শ্রেয়। তাই আমাকে পাওয়ার ইচ্ছা পোষণ করো না কখনো। বিনিময়ে এক রস দুঃখদায়ক, কষ্ট ব্যথিত কিছুই পাবে। আমার চাইলে এক শূন্যতার হাহাকার মিলবে, যা মৃত সম দুঃখ দেবে, কিন্তু আমায় দেবে না। তুমি দূরেই থাকো প্রিয়। পরিণয়ে তোমার আমার ভালোবাসা বিষাদের গল্প হয়েই রবে, যে গল্পের প্রারম্ভ হয়তো রঙিন, প্রাণবন্ত, কিন্তু উপসংহার মূল্যহীন, ধূসর, বিষণ্ণতায় পরিপূর্ণ, যা থেকে যাবে সময়ের খামে, আর সাক্ষী হবে কিছু নির্ঘুম রাত। ঘর থেকে বের হয়ে গেল রিধি। নক করলো বাবা মায়ের রুমে। মা ঘুমিয়ে গেছে না। অয়না চৌধুরী সজাগ। অয়ন চৌধুরী বই পড়ছিলেন। মেয়ের ডাকে মা উত্তর দিল। না রে মা, ঘরে আয়। রিধি ভিতরে ঢুকলো। পরনে আর হোয়াইট শার্ট আর হোয়াইট লেডিস জিন্স। সেও চেঞ্জ করেনি। বাবা মাকে কিছু বলতে না দিয়ে সোজা গিয়ে শুয়ে পড়লো মায়ের কোলে। অয়না চৌধুরী ব্যতিব্যস্ত হয়ে বলল, হ্যাঁ মা, কিছু হয়েছে? এমন করছিস কেন? রিধি মায়ের কোলে মুখ গুজে বলল, না মা, কিছু হয়নি, এমনি একটু মাথা ব্যথা করছে। আমায় একটু আদর করে দাও না গো মা। ছোট্ট বাচ্চাদের মতো বায়না করে বলল রিধি। অয়ন চৌধুরীও উঠে এসে মেয়ের কাছে বসে বলল, হ্যাঁ রে মা, মাথা কি খুব ব্যথা করছে? পেইন কিলার এনে দেই? সেসব কিছু লাগবে না আব্বু,
আমাকে একটু মায়ের আদর খেতে দাও, তাহলেই নিখোঁজ হবে। কালো অন্ধকারে এক মানবী তখন সিগারেটে ডুব দিচ্ছে। একটার সিগারেট টান দিতে ব্যস্ত। খানিক বাদে একজন প্রবেশ করলো তার ঘরে। লোকটা মেঝের দিকে তাকিয়ে বলল, ম্যাম, আমাদের নেক্সট টার্গেট কি? হাতের সিগারেটটা শেষ করে রমণীটি বলল। হৃদ। মধ্যাহ্নের ক্লান্তি ঠেলে ব্যস্ত হাতে কাজ করছে রিধি। একা একা এত কাজ সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়ছে। একজন পিয়ে এবার রাখতেই হবে। চেয়ারে হেলান দিয়ে মাথাটা চেয়ারে এলিয়ে দিল রিধি। চোখ দুটো বন্ধ করে মাথাটা রিল্যাক্স করার চেষ্টা করলো সে, কিন্তু তা আর হলো কই। রিধির রিল্যাক্সে এক বালতি পানি ঢালতে ফোনের রিংটোনই যথেষ্ট ছিল। কোনো রকমে ফোনটা রিসিভ করে কানে দিল রিধি। রিদ স্যার কিডন্যাপ। মাথাটাই যেন কথাটা বাড়ি খেলো রিধির। ফোনটা সামনে এনে দেখলো জাবিদ কল করেছে। আবার ফোনটা কানে দিয়ে ব্যস্ত স্বরে বলল, তো কি বলছেন জাবিদ ভাই? আমি ঠিকই বলছি রিদ স্যার কিডন্যাপ হয়েছে। মাথাটা ভন ভন করে উঠল রিধির। সে কি ভুল শুনছে, নাকি কোনো ঘোরের মধ্যে আছে? নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না রিধি। ফোঁস করে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় রিধি। কখন? এই তো 2 ঘন্টা আগে। কি 2 ঘন্টা আগে? আর আপনি আমাকে এখন জানাচ্ছেন? আসলে রীতি, হঠাৎ করে কি হয়ে গেল, আমরা একটা মিশনে গিয়েছিলাম। তারপর থেকেই হৃদ স্যারকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা প্রথমে ভেবেছিলাম স্যার হয়তো কোথাও গেছে ক্লু জোগাড় করতে। তুমি তো চেনো স্যারকে, ক্লু জোগাড় করতে হঠাৎই উদাও হয়ে যায়, তাই আমরা প্রথমেই সিরিয়াসলি নিইনি। কিন্তু একটু আগে এসিপি স্যারের কাছে কিডন্যাপ কল করেছিল। টেবিল থেকে ফোনটা নিয়ে কেবিন থেকে বের হয়ে গেল রিধি। এক প্রকার দৌড়তে হেঁটে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে থেমে থেমে বলল, ওকে জাবিদ ভাই, আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটেই গাড়ি নিয়ে ছুটল রিধি। ব্রেকিং নিউজ, সিআইডির সিনিয়র ইন্সপেক্টর রিশাদ চৌধুরী রেদকে কিডন্যাপ করা হয়েছে। আইডির অফিসারদের দিশেহারা অবস্থায়। এসপি আকরাম হাসানের হেলথ কন্ডিশনও খারাপ। সেই সাথে সিআইডির সিনিয়র এবং সবচেয়ে ডেডিকেটেড অফিসার এমন অজাতে কিডন্যাপে এবং তার হেলথে আরও ডিটোরেট করেছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিআইডি এবং মন্ত্রী পরিষদের তোলপাড় অবস্থান। সন্দেহ করা হচ্ছে সুইসাইড স্কোয়াড নামক গ্যাং এর লোকরাই এই কাজ করেছে। চিৎকার করে বাড়ির সকলকে ডাকতেই সকলে এসে হাজির হলো ড্রয়িং রুমে। নিউজ দেখে বাকরুদ্ধ চৌধুরী বাড়ির সকলে। জ্ঞান হারালেন ইরিনা চৌধুরী। অয়না চৌধুরী চোখের পানি মুছে দ্রুত এগিয়ে গেলেন ইরিনা চৌধুরীর কাছে। সোহা রান্নাঘর থেকে পানি এনে দিতেই ইরিনা চৌধুরীর চোখে মুখে পানি ছিটিয়ে দিলেন অয়না চৌধুরী। অয়ন চৌধুরী এসে ইরিনা চৌধুরীর প্রেশার চেক করে আবিরকে পাঠালো কিছু মেডিসিন কিনতে। ইস্তিয়াক চৌধুরী গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলেন। পা দুটো প্যারালাইজড হওয়ার দরুন এছাড়া আর কিচ্ছু করতে পারছেন না তিনি। ফলে ক্রমেই নিজেকে মৃত্যু পথযাত্রীর বেশে আবিষ্কার করতে লাগলেন ইস্তিয়াক চৌধুরী। এ কেমন অসহায় অবস্থা একমাত্র ছেলের তার। তন্মধ্যে পরিবারের মানুষগুলোর পাগল প্রায় অবস্থা। একের পর এক নকশা এঁকে বারবার ছিঁড়ে ফেলছে মেয়েটি। বিরক্তিতে চিৎকার করে উঠল সে। পাগলের মতো হন্যে হয়ে খুঁজতে লাগলো কিছু, কিন্তু না, পেল না সে। চিৎকার করে ডাকতে লাগলো সে, ইলিয়াস, ইলিয়াস। চোখের পলকে হাজির হলো ইলিয়াস নামের ছেলেটি। ভীতস্বরে বলল, এই ইলিয়াস, তুই সিগারেট খাস তাই না? সিগারেট দে, সিগারেট দে। ছেলে আশ্চর্য হয়ে বলল, জি ম্যাম। মেয়েটি পাগলের মতো মাথার চুলগুলো এলোমেলো করতে করতে বলল, এই হারামি, কি বলি শুনিস না? সিগারেট চাচ্ছি, সিগারেট। ইলিয়াসকে তবুও স্তবের মতো দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি টেবিল থেকে বন্দুক বের করে শুট করলো ইলিয়াস নামের ছেলেটির পায়ে। ব্যথায় চিৎকার করে নিচে বসে পড়ে ইলিয়াস নামের ছেলেটি। তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করলো নিলয়। নিলয়কে দেখে মেয়েটি বলল, দে বলছি। এই নিলয়, তুই এসেছিস, দেখ তো এই ছেলেটা আমাকে সিগারেট দিচ্ছে না। তোর কাছে আছে না? দে, দে আমাকে।
নিলয় মেয়েটিকে শান্ত করতে করতে বলল। তারপর একটা সিগারেট জ্বালিয়ে তনির হাতে দিয়ে বলল, এই নে, এই নে। সিগারেটে লম্বা টান দিয়ে বিষাক্ত ধোঁয়া ওড়ালো তনি। এতক্ষণ যেন তার ভিতর ঝড় বয়ে যাচ্ছিল। সিগারেট শুক টান দিতে দিতে জানালার কাছে গিয়ে দাঁড়ালো টনি। ঠান্ডা হয়ে তীক্ষ্ণ স্বরে বলল, ইমিডিয়েটলি ঘর খালি কর। গ্যাদারিং আমার একদম পছন্দ নয়। এতক্ষণ মেঝেতে বসে যন্ত্রণায় কাতরাচ্ছিল ইলিয়াস। নিলয় তাকে ধরে উঠালো। ঘর থেকে বের হওয়ার আগে বলল, ওই ইন্সপেক্টরকে কি করব? বেশ পায়তারা করছি, কিন্তু এমন করলে ওকে আটকে রাখা অসম্ভব। ভ্রু কুচকালো তনি। স্বাভাবিক স্বরে বলল, অসম্ভব। হাস্যকর কথা বলিস তুই নিলয়। সবচেয়ে বড় অসম্ভবটাই তো আমি করে দেখিয়েছি। সিআইডি সিংহকে তুলে এনেছি। রিশাদ চৌধুরী হৃদ। ওই হৃদকে ছাড়া সিআইডির দৌড় কত দূর তা বেশ ভালো করে জানা আছে নাইমা জান্নাত তনির। বিষয়টা এতটা ইজিভাবে নিস না তনি। ওই রিশাদ চৌধুরীর হৃদের বউ আনিকা চৌধুরী রিদিমা ইন্সপেক্টর হয়েও অফিসার লাইফে জয়েন করেই পরপর 2বার শার্প শুটার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। ওর হাতের তীক্ষ্ণ লক্ষ্যভেদ সবসময় অবৈধ তনি। আমার কাছে খবর আছে হৃদের মতোই তীক্ষ্ণ বুদ্ধিধর মেয়েটিও, যদিও সময় সাপেক্ষে রিভলভার আর সিআইডি থেকে স্থগিত নিয়েছে রিধি। তবে সময় বুঝে প্রয়োজনের তাগিদে ধরতে কতক্ষণ? পাগলা কুত্তার মতো পড়ে যাবে আমাদের পেছনে, আর হৃদকে সামলানো অসম্ভব হয়ে পড়ছে। চোখ গরম করে নিলয়ের দিকে তাকালো তনি। কটমট করে বলল, তোকে কি আমি ওই হৃদ আর ওর বইয়ের সুনাম গাওয়ার জন্য রেখেছি? আমি ওদের সুনাম গাচ্ছি না তনি। সময়ের সাথে সত্যটার সাথে তোকে আরেকবার পরিচয় করিয়ে দিচ্ছি। খেলা শুরু হয়ে গেছে নিলয়। পিছু হঠাৎ তনির কাজ নয়। আমার ডিমান্ড পূরণ হওয়ার আগ পর্যন্ত ওই হৃদকে আটকে রাখতে হবে অ্যাট এনি কস্ট। তো কি করতে বলছিস? বাঁকা হাসলো তনি। একটি ঔষধের বোতল থেকে ঔষধটা সিরিঞ্জে ভরে নিলয়ের হাতে দিয়ে তনি বলল, এটা পুশ করে দে। এটা কিসের ইনজেকশন? বেশি প্রশ্ন আমার পছন্দ না। এত জেনে তোর কাজ নেই, যা বলছি কর। আর হ্যাঁ, ঘাড়ের কাছে পুশ করবি। এতক্ষণ ব্যথা সহ্য করেই নিলয় আর তনির কথা শুনছিল ইলিয়াস। একা উঠে যাবে সে উপায়ও নেই। পা দুটো যেন অবশ হয়ে আসছে তার। ইলিয়াসকে নিয়ে ঘর থেকে বের হলো নিলয়। নিরেট মাথায় নিলয়কে প্রশ্ন করে বসলো। ম্যাডাম সিগারেটের জন্য এমন করেন? নিলয় গা ছাড়া ভাব নিয়ে বলল, এ তো কিছুই না। সময় মতো যদি আমি সিগারেট নিয়ে না যেতাম তাহলে এতক্ষণ তোমার লাশ পড়ে যেত। তুমি তো নতুন, তাই জানো না। ব্যস্ত পায়ে সিআইডি অফিসে প্রবেশ করলো রিধি। মাত্রই সেখানে হাজির অসুস্থ শরীর নিয়েছে। সেখানে হাজির হয়েছে আকরাম হাসানও। সিআইডির এমন বিপদে হসপিটালে শুয়ে থাকতে পারেন তিনি। ডাক্তার ছাড়তে নারাজ ছিল বিধায় এক প্রকার জোর করেই হসপিটাল থেকে এসেছেন আরকার হাসান। তবে সাথেই 2জন নার্সকে পাঠিয়েছেন আকরাম হাসানের চিকিৎসায় দায়িত্বরত ডাক্তার। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ভোর, শিশির আর জাবিদ। পাশেই দাঁড়িয়ে সৌমিলি আর তামিম। পুলিশ কমিশনার এরই মধ্যে পরপর কয়েকবার ছেড়েছেন জাবিদ, ভোর আর শিশিরকে। নতজানু হয়ে দাঁড়িয়ে আছে তারা। দ্রুত পায়ে তাদের অতিক্রম করে ভিতরে ঢুকলো রিধি। প্রায় 4-4টে মাস পর এক সময়কার স্বপ্নস্থলে প্রবেশ করলো রিধি, যেখানে আজ থেকে 4 মাস আগে তার পদচারণা ছিল দৈনিকের। গলা ছেড়ে সালাম সাজালো আরকাম হাসান আর তারই কমিশনার বন্ধুকে। চোখমুখ অন্ধকার হয়ে আছে আকরাম হাসানের। তখনই পুনরায় ফোন বেজে উঠল আকরাম হাসানের। পকেট থেকে ফোন বের করেই বলল, আননোন নাম্বার। ব্যাস বুঝতে আর অসুবিধে হলো না কাদের ফোন। রিধি ব্যস্ত কণ্ঠে বলল, স্যার কলটা লাউডে দিয়ে কথা বলুন, আর চেষ্টা করুন কথা দীর্ঘ করা। আর জাবিদ ভাই তুমি নাম্বারটা বলো। মাথা নাড়িয়ে ল্যাপটপের সামনে বসে পড়ল শিশির। জাবিদ নাম্বারটা দেখে শিশিরকে নাম্বারটা বলতেই নাম্বার ট্যাগ করতে লাগলো শিশির। আকরাম হাসান কল ধরে বলল, হ্যালো, এসপি আকরাম হাসান যে। তো স্বাস্থ্য কেমন? ভালো তো? হৃদ কোথায়? এসপি এসপি এত তাড়া থাকলে কি হয়? বলবো বলবো সব বলবো বলবো বলেই তো ফোন করা। এলে বন্ধ করো।
ডিরেক্ট বলো কি চাই। এই তো লাইনে এসেছো এসপি। আমরা তো বললাম কি চাই। আমাদের ডিমান্ড হলো সেই বোমার ব্লু প্রিন্ট। আজ থেকে কয়েক বছর আগে যেটা দিয়ে দেশের তোলপাড় শুরু হয়েছিল। ব্লু রেঞ্জ রিসার্চ সেন্টারের আওতাধীন ছিল যেটা এতকাল। বোমার ব্লু প্রিন্ট দাও, সিআইডির সিংহকে ফেরত নাও। দেখো ওই ব্লু প্রিন্টটা দেওয়া অসম্ভব। আকরাম হাসান থামিয়ে অপর পাশ থেকে মেয়েটি বলল, আমিও তো অসম্ভব করেই দেখিয়েছি এসপি। রিশাদ চৌধুরী হৃদকে তুলে এনেছি, ভাবা যায়। সো ডিমান্ডটাও তো তেমনই হবে, তাই না? এনিওয়ে প্যাসাল বাদ দাও, এত কথার সময় আমার নেই। 5 মিনিটের মধ্যে একটা লোকেশন পাঠাবো, টাইমলি চলে এসো, না হলে হৃদ কিন্তু। কেটে গেল ফোনের কানেকশন। এসিপি আকরাম হাসান বললেন, এখন কি হবে রিধি? ওই ব্লু প্রিন্ট দিয়ে দেওয়া মানে দেশের মানুষগুলোকে বিপদে ফেলা। আমার আমার মাথায় কিচ্ছু আসছে না। রিধি কিছু বলবে তার আগেই শিশির বলল, লোকেশন ট্র্যাক হয়েছে রিধি। রিধি গিয়ে বসলো লোকেশন দেখতে। অস্ফুট স্বরে বলল, LBN রোডে। ম্যানেজ টিউন বেঁচে উঠল আকরাম হাসানের ফোনে। চমকিত হয়ে বলল, আমাকে তো একই লোকেশনে পাঠিয়েছে। রিধি বলল, বেশ বেশ ধুরন্ধর এরা। আগে থেকে জানতো আমরা লোকেশন ট্র্যাক করতে পারি, তাই ট্র্যাক লোকেশনে বসেই কল করেছে আমাদের। জাবিদ নিরুপায় কণ্ঠে আওড়ালো, এখন কি হবে রিধি? তৎক্ষণাৎ উত্তর দিল না রিধি। সময় নিয়ে খানিক ভেবে বলল, স্যার আপনি বলুন, বোমার ব্লু প্রিন্ট ওরা পেয়ে যাবে, আমি নিয়ে যাব সেটা। পুলিশ কমিশনার নিজাম উদ্দিন তখন বলল, কিন্তু সেটা কি করে পসিবল? এটার সাথে দেশের সুরক্ষা জড়িত। রিধি আশ্বস্ত করে বলল, আমার উপর বিশ্বাস রাখুন স্যার, আসছি আমি। নিজের রিসার্চে সফল হয়ে বিদঘুটে হাসিতে মেতে উঠল তনি। সামনে থাকা জিনিসগুলো দেখে বলল, আমাকে কি বলেছিস তোরা? আমি একটা ইউজলেস? অপমান করে একদিন বের করে দিয়েছিলে আমাকে। আমারও স্বপ্ন ছিল, কিন্তু আমি তো ওদের জন্য সুযোগ পাইনি। কি বলেছিলি তো? আমার রিসার্চ দেশের জন্য বিপদ ডেকে আনবে। ঠিক ধরেছিলি তোরা। ধ্বংস ধ্বংস, সব ধ্বংস হয়ে যাবে। আমি করব। একবার কাঙ্ক্ষিত বস্তুটা এসে যাক, তারপর হবে সেই মাহিন্দা খন। কান্না মানে ক্ষণস্থায়ী সময়ের জন্যে হালকা হওয়া মাত্র। মানুষ আমাদের দুর্বলতায় আঘাত করে কাঁদানোর জন্য আমাদের কাঁদতে দেখে তারা খুশি হয়, কিন্তু না, কান্না সমস্যার একমাত্র সমাধান নয়। কান্না ভিতর ঘরের আংশিক বহিঃপ্রকাশ মাত্র। কান্নাগুলো রেখে দিতে হয় যতন করে, যাতে কেউ না দেখতে পায়। তাদেরই সামনে নিজেকে স্বাভাবিক রেখে এগিয়ে যেতে হয় যারা আমাদের আঘাত করতে বেপরোয়া। নিজের স্বাভাবিক চালচলন দিয়ে তাকে ছিন্ন ভিন্ন করে দেওয়াই বুদ্ধিমত্তার কাজ। ঘুরে দাঁড়াতে হয় চলার পথে, কিন্তু ওই ঘুরে দাঁড়াতে যে মনোবল দরকার, সেই মনোবলটাই আছে খুব কম মানুষের। আর যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখবে, জয় তার নিশ্চিত। মাত্র কিছুক্ষণ আগেই বাড়ি ফিরছে রিধি। বাড়ির পরিস্থিতি খারাপ, কান্নার রোল পড়েছে যেন। কিন্তু না, রিধি কান্না করেনি সকলের সামনে, এক ফোঁটা পানিও বের করেনি, দেখায়নি নিজের দুর্বলতা। কি দরকার কিছু কিছু কান্না লুকিয়ে রাখতে হয় সকলের মাঝে, নিজের শক্ত রাখতেও ঝরে এসে আর নিজেকে শক্ত রাখতে পারেনি রিধি। দরজা লক করে ব্যালকনিতে এসে হাউমাউ করে কেঁদে দিল। তার যে খুব কষ্ট হচ্ছে, বুকটা যেন কষ্টে ফেটে যাচ্ছে। চাপা কষ্টে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যেন। উঠে দাঁড়ালো রিধি, চোখে মুখে পানি দিয়ে শাওয়ার নিয়ে সাজলো নতুন সাজে। আজকে না হয় আবার হোক জীবন মরণ লড়াই, ফেরা যাক সেই জীবন বাজি খেলায়। অস্ত্র উঠুক হাতে নতুন করে, নতুন কোনো কাহিনীর গল্প রটাতে। প্রাণপ্রিয় মানুষ আর এই দেশের জন্য এই বাজিটুকু নেওয়াই যায়। এর আগে অনেকবার অপারেশনে বের হয়েছে রিধি, তবে প্রত্যেকবার তার সঙ্গী হয়েছে হৃদ। গাইড করে কোনো বিপদ থেকে বের করে এনেছে। কিন্তু আজ সে নেই। আজকের লড়াইটা তার একার। পারবে কি সে জিততে? পারবে কি দেশের সম্পদ রক্ষা করতে? পারবে কি নিজের স্বামীকে ফিরিয়ে আনতে? হ্যাঁ, অবশ্যই পারবে। আজ সিআইডি ইন্সপেক্টর অয়নিকা চৌধুরী রিধিমা লড়বে না, আজ লড়বে রিশাদ অয়নিকা চৌধুরী।
তার স্বামীর জন্য। আর নিজের স্বামীকে বাঁচাতে প্রত্যেকটি নারী সব করতে পারে। সব। কাবার্ড খুলে রিভলভারটা বের করলো রিধি। কতদিন পর সেই অস্ত্র ধরা। কোমরে গুজে নিল অস্ত্রটা। পরনে তার সাদা রঙের লেডিস টি শার্ট, কালো জিন্স প্যান্ট, হাতে একটা রুমাল বাঁধা, পায়ে অফিসিয়াল শু, চুলগুলো উঁচু করে ঝুঁটি করা। অবশেষে বিছানা থেকে কালো জ্যাকেটটা পরে রওনা দিল ইস্তিয়াক চৌধুরীর ঘরের দিকে। স্ত্রীর পাশেই বসে আছে ইস্তিয়াক চৌধুরী। বিছানায় তার স্ত্রীর ফ্যাকাশে নিথর দেহখানা। কিছুক্ষণ আগেই ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছেন ইরিনা চৌধুরীকে, যার প্রভাবে সন্তানের জন্য চিন্তাগ্রস্ত মা জননী এখন শান্ত। রিধি ইরিনা চৌধুরীর কাছে গিয়ে চুমু খেলো ইরিনা চৌধুরীর কপালে। মানুষগুলো যে তার খুব প্রিয়, কেন বারবার আঘাত আসে তাদের উপর? শেষ কোথায় এর? ইস্তিয়াক চৌধুরীর ডাকে পিছনে ফিরল রিধি। তুলে দিলেন বাবার বহু কষ্টের ফল, সেই পারমাণবিক বোমার ব্লু প্রিন্ট। ধর্ম সংকটে যেন পড়ে গেছেন তিনি। একদিকে সন্তান, আর একদিকে দেশ মাতৃকা। তবে সন্তান শোক ঠেলে রেখে শক্ত কণ্ঠে একটা কথাই বললেন, আরেকবার ভেবে দেখো রিধি, এতে দেশের অনেক বড় ক্ষতি হতে পারে। সব ভাবা শেষ বড় আপু, এখন শুধু করে দেখানোর পালা। ঘর থেকে বের হয়ে এলো রিধি। ইস্তিয়াক চৌধুরী ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন রিধির যাওয়ার পানে। আজ যেন মেয়েটার মধ্যে অন্যরকম আগুন দেখতে পেলেন ইস্তিয়াক চৌধুরী। কি তীক্ষ্ণ কণ্ঠ, নরম কোমল ভাবে থাকা মেয়েটার। ঘর থেকে বের হতেই অয়না চৌধুরীর সামনে পড়ল রিধি। অনেক দিন পর ইন্সপেক্টর লুকে রিধি। মেয়ের মাথায় হাত রাখলেন অয়না চৌধুরী। উপদেশ স্বরূপ বললেন, জয়ী হয়ে ফিরো মা, প্রতিটি মেয়ের কাছেই তার স্বামী আগে। তাই আমি বলবো, নিজের স্বামীর সুরক্ষা তুমি ভাববে। উত্তরে কিছু বলার ভাষা পেল না রিধি। দেশমাতার রক্ষা করা তার দায়িত্ব। স্বামী তার আত্মার সাথে জড়িত, তার চেয়ে দুইটারই সুরক্ষা দরকার। বাড়ির সদর দরজা পেরুবে এমন সময় পেছন থেকে ডাকলেন অয়ন চৌধুরী। থেমে গেল রিধি। পেছনে ঘুরে তাকালো বাবা নামক মানুষটার পানে। প্রথমেই মেয়েকে দেখে একটু হাসলেন অয়ন চৌধুরী। মেয়ের দুই গালে হাত দিয়ে বললেন, আমি খুন খারাপি মারামারি একদম পছন্দ করি না, তাই তোমাকে এই প্রফেশনে যাওয়ার আগে অনেক বাধা দিয়েছি। তবে আজকে আমি আমার মেয়েকে বলছি, যা মা যা, দেখিয়ে আয় দেশপ্রেমিকের ক্ষমতা, দেখিয়ে আয় নারী শক্তি, দেখিয়ে আয় স্ত্রী শক্তি। আমি চাই আমার মেয়ে উভয় ক্ষেত্রে জয়ী হোক, আর আমি জানি আমার রিধিমাতা করতে পারবে। উইশ ইউ বেস্ট অফ লাক মাই এঞ্জেল। এঞ্জেলদের মতো জয়ী হয়ে ফিরো। কথাগুলো বলেই রিধির কপালে চুমু খেলেন অয়ন চৌধুরী। মেয়েকে জয়ী বেশে দেখতে চান তিনি। রিধি বাড়ি থেকে বের হয়েছে আধা ঘন্টা। উদ্দেশ্যে যাওয়ার আগে কল করলো কোনো এক অচিন নাম্বারে। কল করতেই রিসিভ হলো। হ্যালো কমান্ডার, আপনি কোথায়? ওকে, আমি আসছি, আপনি অপেক্ষা করুন। গাড়ি ঘুরিয়ে রিধি অন্য গন্তব্যস্থলে চলল। এর মধ্যে কল আসে চাবিদের। কলটা রিসিভ করলো না। রিধি বাজতে বাজতেই কেটে গেল। গাড়ি সাইড করে মাস্ক পরে ওড়না দিয়ে মুখটা ঢেকে নিল। ফোনটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে মেসেজ করলো জাবিদকে, ভাইয়া, আমাদের সকলের ফোন ট্র্যাক করা হচ্ছে। ওরা চাচ্ছে আমাদের মধ্যে হওয়া কথোপকথনগুলো শুনতে, সো কল না করাই বেটার। আপনারা লোকেশনে চলে যান, আমি আপনাদের পেছনে আসছি। ফোনটা পকেটে পুরে সামনে দাঁড়ানো মানুষটার কাছে গিয়ে দাঁড়ালো রিধি। ব্যস্ত রাস্তার এক কিনারে দাঁড়ানো মাঝবয়সী লোকটা, সাথে দুইজন রাইফেলধারী গার্ড। রিধি যেতেই একটা ডকুমেন্ট রিধির হাতে তুলে দিল লোকটা। বিনিময় হলো দুটি পেপারের। কয়েক সেকেন্ডের মধ্যে কাজ সেরে পুনরায় গাড়ির কাছে আসার আগে রিধি বলল, তাড়াতাড়ি ল্যাবে ফিরে যান কমান্ডার, বেশিক্ষণ বাইরে থাকা আপনার জন্য সেভ নয়। আর হ্যাঁ, আমাকে আর পিছু ডাকবেন না। আমার পেছনে একটা গাড়ি আসছে যেটা আমাকে ফলো করছে। আমি চাই না তারা আপনাকে দেখুক। হন হনিয়ে গিয়ে গাড়িতে উঠল রিধি। কিছুক্ষণের মধ্যে আবার সেই কালো গাড়িটা দেখতে পেল রিধি, যেটাকে সে বাড়িতে থাকতে থেকে লক্ষ্য করছে। গাড়ি ঘোরালো রিধি। বিপদ যেন পদে পদে ওত পেতে আছে। গাড়ি নিয়ে চলল সরু রাজপথের চেনা সেই গলিপথে। বড় বড় বিল্ডিংয়ের মাঝ দিয়ে রাস্তা। সচরাচর বড় গাড়ি চলে না এখান দিয়ে। প্রয়োজনে যার যার নিজস্ব গাড়ি নিয়ে বের হওয়ার জন্যে তৈরি রাস্তাটা
এই যা, নিজের চেনা অলিতে গলিতে ঘুরপাক খাইয়ে মারল রিধি লোকগুলোকে। না, লোকগুলো তার পিছনে নেই। গাড়ি নিয়ে আবার চলল ব্যস্ত সড়কের উদ্দেশ্যে। নিজেদের কাজে ব্যর্থ হয়ে লোকগুলো কল করলো বস নামে সেভ করা নাম্বারে। রিসিভ হতেই বলল, ম্যাডাম মেয়েটিকে খুঁজে পাচ্ছি না, কোথায় যেন হারিয়ে গেছে। অপর পাশ থেকে কর্কশ গলায় মেয়েটি বলল, রাবিশ একটা, রাবিশ। একটা মেয়েকে ফলো করতে পারো না এতগুলো মিলে? টাকা নেওয়ার বেলা তো 16 আনা। লোকটা ঝাড়ি খেয়ে গলা নামিয়ে বলল, ওকে তোমরা আস্থানে ফিরে এসো। যাবে আর কোথায়? রিধি ঘুরে ফিরে তো এখানেই আসতে হবে। এলএলবি রোড পৌঁছে গাড়ি থামালো রিধি। গাড়ি থেকে নামতেই বেজে উঠল মেসেজ টিউন। সামনের গলিপথে 5 মিনিট হাঁটলেই একটা গোডাউন। সেই গোডাউনে ঢুকে একটা টেবিল দেখতে পাবে। টেবিলের ওপর ব্লু প্রিন্টের ডকুমেন্ট রেখে চলে আসবে। টেবিলের ওপর ডকুমেন্ট রাখলেই রিদ নিয়ে হাজির হবে আমার লোক। কথা মতো তাই করলো রিধি। গোডাউনে ঢুকে ডকুমেন্টটা টেবিলের উপর রাখলো। চারিদিকে কঠোর নজরদারি করতেই রিধি খেয়াল করলো বাম পাশ থেকে একজন গুলি ছুটছে তার দিকে। সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করলো রিধি। পজিশন নিয়ে দাঁড়িয়ে কোমর থেকে রিভলভার বের করলো সে। রিধির সন্দেহই ঠিক, এরা বিশ্বাসঘাতকতা করছে। সিআইডির ধ্বংস আর বোমার ব্লু প্রিন্ট দুইটাই চাচ্ছে এরা। সময় নষ্ট না করে জাবিদকে মেসেজ করে ভিতরে ঢুকতে বলল রিধি। একসাথে 5-6 জন গুলি চালাচ্ছে রিধির দিকে। এত জনকে একা সামলাতে বেশ হিমশিম খাচ্ছে রিধি, তবুও হাল ছাড়ছে না। খানিক বাদেই সেখানে উপস্থিত হলো জাবিদ, ভোর, শিশির। তারা পৌঁছতেই রিধি ভিতরে সেই টেবিলটার কাছে গেল, কিন্তু না, ব্লু প্রিন্টের ডকুমেন্টটা নেই। দিশেহারা রিধি এখন কি হবে এত না ভেবে কৌশলে ভিতরে ঢুকে পড়ল সে। ভিতরে ঢুকেই রিধি বুঝতে পারল এটা আসলে একটা পরিত্যক্ত মিলস। দীর্ঘদিন অযত্নের ফলে শ্যাওলা জমে যাতা অবস্থা, সেই সাথে মাকড়সার কারখানা, একসাথে অনেকগুলো ঘর। রিধি এক এক করে সবগুলো ঘরের দরজা খুলে দেখতে লাগলো। আশ্চর্যের ব্যাপার হচ্ছে সবগুলো ঘর তেল চকচকে পরিষ্কার। ঘরের বাইরে অবস্থা থেকে ভেতরের অবস্থা সম্পূর্ণ উল্টো। সন্দেহ বাড়ল রিধির। গুন্ডাগুলোকে কুপকাত করে বাম দিকের রাস্তা ধরে ভিতরে প্রবেশ করলো ভোর, শিশির আর জাবিদ। তারাও এক এক করে সবগুলো ঘরের দরজা খুলে দেখতে লাগলো, কিন্তু এর মধ্যেই একটা ঘরের দরজা হঠাৎই খুলে যেতেই আকস্মিক হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে গেল জাবিদ। এহেন ঘটনায় বাঘহীন ভোর, শিশির। কিভাবে কি হলো বোঝার আগেই তাদেরকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দরজা লক করে দেওয়ার হলো। হতভম্ব হয়ে দাঁড়ালো তারা, তবে বুঝতে পারলো বাকি রইল না, তারা এদের ফাঁদে পা দিয়ে ফেলছে। কিছুক্ষণ পর তারা খেয়াল করলো বিষাক্ত ধোঁয়া দরজার ঠিক নিচ দিয়ে ভিতরে ঢুকছে। কালো ধোঁয়া ছেয়ে যেতে লাগলো ঘরময়। সেই সাথে নিঃশ্বাস বায়ু কমে গিয়ে বিষাক্ত আভা দেখা দিতে লাগলো চারিদিকে। অবস্থা বুঝতে পেরে লাগাতার দরজা ধাক্কা দিয়ে দরজা ভাঙার প্রচেষ্টা করলো জাবিদ, ভোর আর শিশির। একটার পর একটা ঘর দেখে হঠাৎ রিধি খেয়াল করলো একটা ঘরের দরজা খোলা। ভেতর থেকে কেমন যেন আলো ভেসে আসছে। রিভলভার হাতে নিয়ে সেই দিকে গেল রিধি। রিধি দরজা খুলে রিভলভার তাক করে দাঁড়ালো। এমন সময় পেছন থেকে রিধির মাথায় লাঠির আঘাত করতে যেতেই উদ্যত হলো একজন। ও সঙ্গে সঙ্গে শুট করলো রিধি। কলকল করে বয়ে যাওয়া স্রোতের মতো রক্ত বের হতে লাগলো লোকটার বুক থেকে। মেঝেতে লুটিয়ে পড়লো লোকটা। ভিতরে ঢুকে ভালো করে লক্ষ্য করতেই দেখতে পেল কাঙ্ক্ষিত মুখটা। ফ্যাকাশে হয়ে নিচের দিকে করে আছে হৃদ, তার মুখ। মেঝেতে পড়ে আছে হৃদের দেহখানা। রিধি দ্রুত গিয়ে হৃদের হাত পায়ের বাঁধন খুলল, কিন্তু হৃদ কেমন ঝিমিয়ে পড়ছে। ডাকলে চোখ মেলে চাইছে ঠিকই, কিন্তু চোখ খোলা রাখতে পারছে না। হৃদের নেতিয়ে পড়া দেহখানা সোজা করে মেঝেতে বসালো রিধি। এমন সময় টিকটিক আওয়াজে ঘরের এক কর্নারের দিকে নজর গেল রিধির। টাইম বোম, আর মাত্র 15 মিনিট বাকি আছে। তাদের মেরে ফেলার জন্য সমস্ত ফাঁদই এখানে পাতা। আপাতত নিস্তব্ধতা ঘিরে ধরেছে বাড়িটাকে, যেখানে একটু আগেও গোলাগুলির শব্দে ভরপুর ছিল। হৃদকে নিয়ে ঘর থেকে বের হতেই একটা ঘর থেকে দরজা ধাক্কানোর শব্দ পেল রিধি।
হৃদকে কোনো রকমে ধরে সেখানে নিয়ে যেতেই শুনতে পেল ভোর, শিশির আর জাবিদের আওয়াজ। সাথে সাথে দরজা আনলক করার চেষ্টা করলো রিধি, কিন্তু লক জ্যাম। লক আনলক হচ্ছে না। কি থেকে কি হচ্ছে বুঝতে যেন অক্ষম হলো রিধি। এদিকে সময় কম। কোমর থেকে রিভলভার বের করে শুট করলো দরজার লকে। খুলে গেল দরজা। বের হলো জাবিদ, ভোর আর শিশির। দরজা খুলে যেতেই ঘরের বিষাক্ত ধোঁয়া ছড়াতে লাগলো চারিদিকে। রিধি ব্যস্ত স্বরে বলল, স্যার আপনারা ঠিক আছেন? ভোর কাঁচতে কাঁচতে বলল, হ্যাঁ আমরা ঠিক আছি রিধি। রিদ স্যার কি হয়েছে? বুঝতে পারছি না স্যার, মনে হচ্ছে ড্রাগ বা পয়জন দেওয়া হয়েছে। শরীর কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। চমকিত হয়ে জাবিদ বলল, কি বলছো রিধি? জাবিদ ভাইয়া ঠিকই বলছি, আমাদের এক্ষুনি এখান থেকে বের হতে হবে। টাইম বম লাগানো হয়েছে এখানে। তৎক্ষণাৎ জাবিদ আর শিশির মিলে রিতকে নিজেদের কাঁধে তুলে নিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলে যেতে লাগলো সম্পূর্ণ এরিয়াটা। সেই সাথে পুড়ে গেল রিধির আনা গাড়িটা। গাড়িটা গোডাউনের কাছাকাছি ছিল বিধায় ইতিমধ্যেই চলে খাক সেই গাড়ি। ভোর গেল নিজেদের গাড়ি আনতে। ভোরের জন্য অপেক্ষারত জাবিদ, শিশির আর রিধি। মিনিট কয়েকের মধ্যে ভোর এলো ঠিকই, কিন্তু ব্যর্থ হয়ে খালি হাতে এসে জানালো, গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। এদিকে হৃদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সব বিপদ কি একসাথে আসে? যখন আসে শেষই হতে চায় না যেন। একসাথে সব বিপদ আছে নাকি? বিরক্ত হলো শিশির। কিভাবে দ্রুত ঢাকায় ফিরে যাওয়া যায় ভাবতে লাগলো রিধি। এদিকে সন্ধ্যা নেমে আসছে। গাড়ির আনাগোনাও কমে যাবে নিশ্চয়ই এই দিকে। হৃদও ধীরে ধীরে শরীর ছেড়ে দিচ্ছে। না, মাথা কাজ করছে না রিধির। এমন সময় জাবিদ বলল, ওই দেখো কারা যেন আসছে, মনে হচ্ছে এদিকেই আসছে। হাতে রামদা, ছুরি, লাঠি, মনে হচ্ছে ওই গ্যাংয়েরই লোক। শিশির আর জাবিদ হৃদকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে। রিভলভার হাতে তাদের প্রোকেশন নিয়ে দাঁড়ালো রিধি আর ভোর। কয়েক পত্তন গোলাগুলি হওয়ার পর রিধির রিভলভারের গুলি শেষ হয়ে গেল। সুযোগ পেল লোকগুলো। ভোর একা পেরে উঠছে না। গাড়ির ডিকি থেকে হকি স্টিক বের করলো রিধি। এগিয়ে গিয়ে মারতে লাগলো এক একটাকে। একজন একজন করে বেড়েই চলেছে। এমন চলতে থাকলে এদের সাথে পেরে উঠবে না তারা। এদিকে ভোরের রিভলভারের গুলিও প্রায় শেষের দিকে। অবস্থা বুঝে জঙ্গলের পথ ধরে বেরিয়ে পড়াই এখন উত্তম মনে করলো রিধি। কিন্তু তার জন্যেও তো একটা সুযোগ চাই। সেই সুযোগটাই যেন হয়ে উঠছে না। হকি স্টিক ফেলে লোকগুলোর মধ্যে একজনকে মেরে ছেলের মতো বড় ছুরিটা হাতে নিল রিধি। ইচ্ছে মতো আঘাত করতে লাগলো একটার পর একটাকে। ভোরের বন্দুকের গুলি ফুরিয়ে গেলে হকি হাতে নিয়ে রিধির সাথে যোগ দিল ভোর। কারো মাথায়, বুকে, পেটে আঘাত লেগে রক্তে রক্তে সয়লাভ হয়ে গেল মেদিনী। অবাক চোখে রিধির দিকে তাকিয়ে জাবিদ। এ কোন রিধিকে দেখছে সে, যে একজন অপরাধীকে না মেরে আইনের হাতে তুলে দেওয়াই বিশ্বাসী? তবুও মানুষ নিজের হাতে মেরে ফেলবে না বলে সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। একটার পর একটা লাশ ফেলছে সে। রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার খেলায় মেতেছে রিধি। হিংস্র পাখিনীর মতো এক একটা আঘাতে আঘাতে জর্জরিত করে দিচ্ছে লোকগুলোকে। জাবিদ যখন ঘোরের বিভোর, তখন রিধি খেয়াল করলো একজন ছুরি হাতে এগিয়ে যাচ্ছে হৃদের দিকে। রিধি দৌড়ে গিয়ে বাধা দিতেই ছুরির আঘাত লাগে তার পেটে। কলকল করে রক্ত বের হলো। তবে গায়ে পরিহিত জ্যাকেটের জন্য আঘাত তেমন গুরুতর হয়নি। চামড়া ভেদ করেছে মাত্র, তবে ছেদ করেছে অনেকটুকু ছুঁড়ে। হাতে বাঁধে রাখা রুমাল দিয়ে পেটে চেপে ধরল রিধি। জঙ্গলের পথ ধরে বের হয়ে এলো রিধি, জাবিদ আর শিশির। ভোর পেছন থেকে তাদের প্রোটেকশন দিল। খোলা রাস্তায় এসে দাঁড়াতেই একটা ট্রাক দেখতে পেল তারা। পেছনে শত্রুরা এগিয়ে আসছে। হৃদকে দ্রুত ট্র্যাকে উঠিয়ে দিল শিশির আর জাবিদ মিলে। জ্যাকেট খুলে কোমরে বেঁধে রিধিও উঠে পড়ল চলন্ত ট্র্যাকে। জায়গা সংকলন বিদায় উঠতে ইচ্ছে করছে না। হৃদের অবস্থা খারাপ। তার মধ্যে রিধির পেটে আঘাত লেগেছে দেখে ওদেরকেই পাঠিয়ে দিল তারা। চলন্ত গাড়ির পেছনে দৌড়তে দৌড়তে তারা রিধিকে বলল, আমরা সামনের বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে এক্ষুনি ঢাকা আসছি রিধি। সামনের হসপিটালেও কল করে দিচ্ছি। তুমি স্যারকে নিয়ে হসপিটালের সামনে নেমে পড়ো। আর আমাদের জন্য টেনশন করো না।
ওরা আর আমাদের কিচ্ছু করতে পারবে না। মাথা নাড়িয়ে সায় দিল রিধি। পেছন ফেলে এলো জাবিদ ভোর শিশিরকে। হৃদকে সোজা করে নিজের কাছে এনে বসালো রিধি। একটু আরাম পেতেই শরীরের দুর্বলতা যেন বাড়তে লাগলো রিধির। চিনচিনে ব্যথা জানান দিল পেটের ক্ষতের কথা। ট্র্যাক ভর্তি এক ঝাঁক মধ্যবয়সী গ্রামীণ লোক। কাজ শেষে বাড়ি ফিরছে তারা। কেউ হৃদকে আর রিধিকে খেয়াল করলো, তবে তাদের নিয়ে বিশেষ মাথা ঘামালো না তারা। খোলা আকাশের নিচে হৃদের ফ্যাকাশে চেহারাটা মলিন হয়ে যাচ্ছে। ভয় গ্রাস করছে রিধিকে। আকাশ ভর্তি তারা, অথচ সেদিকে আজ খেয়াল নেই রিধির। সামনেই এক বৃদ্ধ গান ধরল নিজের কণ্ঠে। সেই সাথে নাচতে লাগলো ৮-৯ বছর বয়সী একটি মেয়ে। সেদিকে এক ধ্যানে তাকিয়ে ডুব দিল গানের মাঝের কথাগুলোতে। হসপিটাল, এই জায়গার সাথে যেন স্থায়ী সম্পর্ক হয়ে গেছে চৌধুরী পরিবারের সকলের। সময়ে অসময়ে ঘন ঘন ছুটতে হয় হসপিটালে। এই একটা জায়গাতে আসা নিয়ে ঘোর আপত্তি অয়না চৌধুরী আর ইরিনা চৌধুরীর। কিন্তু কি আর করার, ভাগ্য তো অন্য খেলা লিখে রেখেছে। অপারেশন থিয়েটারের সামনে বসে আছে চৌধুরী বাড়ির সকলে। এসিপি আকরাম হাসান এবং সিআইডি ডিপার্টমেন্টে সব অফিসাররাও আছে। কিছুক্ষণ আগে হসপিটালের সামনে ভিড় জমিয়েছিল একদল নিউজ রিপোর্টার। পুলিশ কমিশনার নিজ দায়িত্বে তাদের হ্যান্ডেল করে ফিরত পাঠিয়ে করা গার্ডের ব্যবস্থা করছেন। অপারেশন থিয়েটার থেকে হাসি মুখে বের হলেন একজন সাদা পোশাকধারী ডাক্তার। আকরাম হাসান উঠে গিয়ে জিজ্ঞেস করলো হৃদ কেমন আছে। তিনি সকলকে আশ্বাস দিয়ে বললেন, হৃদ এখন সম্পূর্ণ সুস্থ। সব পয়জন ওয়াশ করে বের করা হয়েছে। বিষটা তেমন করা ধাঁচের ছিল না, বিধায় এক যাত্রায় ক্ষতি হয়নি। এখন হৃদ একটু রেস্ট নিচ্ছে, আপনারা একটু পরে দেখা করতে পারবেন। আর হৃদির পেটের নর্মাল একটা স্টিচ পড়েছে, তবে চিন্তা করবেন না, অল্প দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। হৃদের ঘুম ভাঙেই সকলে তার সাথে দেখা করে আপাতত বাড়ি চলে গেল। অবশ্য অয়না চৌধুরী আর এরিনা চৌধুরী যেতে চায়নি। হৃদেই তাদের জোর করে পাঠিয়ে দিয়েছে। না হলে দেখা যাবে প্রেশার ফল করে তাদেরই হসপিটালে ভর্তি করতে হচ্ছে। দরজা ঠেলে কেবিনে প্রবেশ করলো রিধি, হাতে হৃদের খাবার। যদিও ডাক্তার তাকে বলেছিল একটু রেস্ট, কিন্তু সে তা মানেনি। বিনিময়ে সে বলেছে, আমি একদম সুস্থ আছি, জাস্ট এমনি একটু লেগেছে মাত্র। হৃদের কেবিনে ঢুকে হাসি মুখে রিধি বলল, এখন কেমন লাগছে? মুখে কালো করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল হৃদ। হতভম্ব হয়ে রিধি বলল, কি হয়েছে? মুখটা এমন কালো করে রেখেছেন কেন? তুমি এখানে এসেছো কেন? রেস্ট নাও গিয়ে। রেস্ট তো নিবই, আগে আপনি খাবারটা খেয়ে নিন আর বলুন কিভাবে কি হয়েছিল, ওরা কিভাবে আপনাকে তুলে নিয়ে গেল। সবটা না জানা অবধি আমি শান্তি পাচ্ছি না। এখনই বলতে হবে? রিধি মুচকে হেসে বলল, না, একটু পরে বললেই হবে, আগে খাবারটা খেয়ে নিন। হৃদ বাধ্য ছেলের মতো খবরটা খেয়ে সব ঘটনা খুলে বলতে লাগলো। ফ্ল্যাশব্যাক, রাত 12:30। আচমকা ঘুম ভেঙে যায় হৃদের। তখন রিধি তার কথা শুনে ঘরে আসেনি, তাই এক প্রকার রেগেই বিছানায় গা এলিয়ে দিয়েছিল সে। কখন যেন ক্লান্ত চোখে ঘুম নেমে এসেছে সে খেয়ালও তার নেই। রিধির কথা মনে হতেই পাশ ফিরে তাকালো। না, রিধি তো ঘরে নেই। তাহলে কই রিধি? ধপ করে বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেল হৃদ। ওকে দিয়ে রিধির ঘরের দরজা খুলতেই রিধিকে দেখতে পেল। একে তো তখন তার কথা শোনেনি, এখন আবার অন্য ঘরে এসে শুয়ে আছে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল হৃদের মাথায়। আজকাল এই মেয়ে প্রায়ই তার কথার অবাধ্য হয়। আজ একটা বিহিত করেই ছাড়বে সে। দরজা ঠেলে ভিতরে ঢুকতে যাবে এমন সময় ফোন বেজে উঠল হৃদের। তার ইনফরমার রহিম ফোন করেছে। ফোনের শব্দে রিধি জেগে না হয়, তাই আপাতত ঘর থেকে বের হয়ে এলো হৃদ। কল রিসিভ করে বলল, হ্যাঁ রহিম, বলো কি খবর? অপর পাশ থেকে রহিম বেশ বহুবার সাথে বলল, খালি খবর না স্যার, জব্বর খবর। আমার কাছে খবর আছে, আজ রাতে KS কোম্পানিতে বোমা বিস্ফোরণ হবে। আপনি এক্ষুনি চলে আসুন, সময় খুব কম। ওকে, আমি আসি, তুমি নজর রাখো। ব্যস্ত হয়ে গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল হৃদ। যাওয়ার আগে কল করলো বোম স্কোয়াডে। নিজের ফোর্স নিয়ে হাজির হলো KS ইন্ডাস্ট্রির সামনে। সাথে সাথে আড়াল থেকে বের হয়ে এলো রহিম। স্যার, ওরা ভিতরেই আছে, এখনো বের হয়নি। হৃদ সামনে যেতে যেতে বলল, ওকে, তুমি এখন আসতে পারো রহিম।
দিন দিন তুমি অনেক ভালো কাজ করছো, চিন্তা করো না, এর পুরস্কার তুমি পাবে। রহিম খানিক লজ্জা পাওয়ার মতো করে বলল, কি যে বলেন স্যার, আপনার জন্যই তো খেয়ে পড়ে বেঁচে আছি। এইটুকু না করলে কি হয়? জাবিদ ভোর শিশিরকে নিয়ে ভেতরে গেল হৃদ, কিন্তু ততক্ষণের বিপরীত পাশের রাস্তা দিয়ে বের হয়ে গেছে লোকগুলো। হৃদের সন্দেহ হলো আদেও কি বোমা লাগানো হয়েছে, নাকি এরা খবর পেয়েছে আমরা এসেছি। তখনই জাবিদ এসে বলল, স্যার, বোম ডিটেক্টেড, কোনো বোমের হদিশ পাওয়া যায়নি। সন্দেহটা প্রগাঢ় হলো হৃদের। জাবিদকে বলল, তোমরা ভালো করে সম্পূর্ণ এরিয়াটা খুঁজে দেখো, আমি আসছি। জাবিদ চলে যেতেই ওদেরকে ফলো করতে গিয়ে হঠাৎ পেছন থেকে ইনজেকশনের মতো কিছু একটা ফুটিয়ে দেওয়া হয় হৃদের ঘাড়ের শরীরে। ব্যাস তখন আর হৃদের বুঝতে বাকি রইল না এসব ওদের সাজানো ফাঁদ। বোমা লাগানোটা নাটক মাত্র। মেইনলি তাকে কিডন্যাপ করতেই তারা এখানে এসেছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বর্তমানে রিধি স্তম্ভের মতো বসে আছে দেখে রিধির দিকে তাকিয়ে বলল, আমার কি মনে হয় এটা যে করেছে সে মেন্টালি পাগল, অথবা একটা পাগল সায়েন্টিস্টও বলা যেতে পারে। পাগল সায়েন্টিস্ট? আমি শিওর এই বোমাগুলো ওরই তৈরি। নতুন নতুন ভয়ঙ্কর সব রিসার্চ করে সে, আর সেই রিসার্চের শীর্ষে ওঠার জন্য দাদা মশাইয়ের ব্লু প্রিন্টটাকে টার্গেট করেছিল। বোমার ব্লু প্রিন্টটা এখন কোথায় আছে? রিধি অবাক হয়ে বলল, আপনি কি করে বুঝলেন ব্লু প্রিন্টটা এখনো আমার কাছে আছে? হৃদ মুচকি হেসে বলল, তোমার প্রতিটি রগে রগে চিনি আমি তোমাকে। তুমি এতটা বোকাও নও যে দেশের এত বড় সম্পদ ওদের হাতে তুলে দেবে। হৃদের কাছে ধরা পড়ে রহস্যময়ী হাসি হাসল রিধি। একটা একটা করে ডকুমেন্টের পেজ ছিঁড়ছে তনি। পেজগুলো ছিঁড়ে আগুন ধরিয়ে দিয়ে উত্তেজিত হয়ে পড়ল, তোরা আসলে কোনো কাজেরই না, একটা কাজ ঠিকমতো করতে পারিস না। আর নিলয়, তোর উপর বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। এটা নকল ডকুমেন্ট, নকল। নিলয় তনির দিকে এগিয়ে এসে বলল, কিন্তু তুই তো আমাকে ডকুমেন্টটা সম্পর্কে ধারণা দিয়েছিলে, এটাও তো তেমন। দেখতে এক হলো সব কিছু এক নয় নিলয়, এটা ভুল প্রিন্ট। ওই অয়নিকা চৌধুরী আমাদের সাথে ডাবল গেম খেলেছে, হৃদকেও ছাড়িয়ে নিয়ে গেছে, আবার বোমার ব্লু প্রিন্টও আমাদের দেয়নি। এর প্রতিশোধ তো নিতেই হবে, আবার গুটি সাজা। কিন্তু টনি, এবার আমাদের গা ঢাকা দেওয়া উচিত। কিছুদিন সব স্থগিত দিয়ে এখান থেকে সরে পড়া উচিত, কারণ ওরা এখন হাত পা ধুয়ে আমাদের পিছু পড়বে, আর রিশাদ চৌধুরী তো খ্যাপা সার হয়ে যাবে। এখন কিছু করতে গেলেই বিপদ আমাদের। টনি রাগান্বিত কণ্ঠে বলল, যা বলছি তাই কর। চুপচাপ ঘর থেকে বের হয়ে এলো নিলয়। মানিকগঞ্জের ব্যস্ত সড়কে সোহান একটা ক্রাইম রিটার্নিং এর কাজে এখানে এসেছিল সে। কাজ সেরে বাড়ির দিকে রওনা করেছে সে। আপাতত গাড়িতে স্থির হয়ে বসে আছে সোহান। গাড়ির রাস্তার সাথে ট্রেনের রাস্তাটা আড়াআড়ি ভাবে হওয়ায় এখন কিছুক্ষণের জন্য সামনে যেতে পারছে না, কারণ একটু পরেই 4টে ট্রেন যাবে এখান দিয়ে। বিরক্ত হয়ে কপাল ঘষছে সোহান। আকস্মিক তার নজর গেল অদূরে এক রমণীর পানে। ট্রেনটার দিকে ছুটছে সে। ভ্রু কুচকালো সোহান। সামনের সারিতে গাড়ি থাকায় মেয়েটাকে বেশ ভালোভাবেই নজরে এলো সোহানের। সময় বেশি নেই, এখনই না আটকালে ট্রেনের সাথে ধাক্কা লেগে যাবে মেয়েটার। তাড়াতাড়ি করে গাড়ির দরজা খুলে সেই দিকে ছুটল সোহান। ট্রেনের সাথে পাল্লা দিয়ে ছুটে অবশেষে নিজের লক্ষ্যে সফল হলো সোহান। মেয়েটাকে বাঁচাতে পেরেছে সে। জীবনে প্রথম এত দ্রুত ছুটল সে। মনে হচ্ছিল যেন অলিম্পিকে নেমেছে সে। তবে অলিম্পিকে এভাবে ছুটলে জয় তারই হতো ভেবেই মনে মনে একটু গর্বিত হলো সোহান। তারপর ফিরে তাকালো কোণের সাজে চড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। ভীতু মুখ, গা ভর্তি গহনা, টুকটুকে লাল লেহেঙ্গা। না, দেখতে তো খারাপ লাগছে না। চোখ দুটো ছোট্ট ছোট্ট করে মেয়েটার দিকে দৃষ্টি ঘোরালো সোহান। বাঁকা হেসে মনে মনে বলল, দেখতে তো ভালোই, চান্স নিব নাকি একবার? পরক্ষণেই আবার মনে মনে বলল, না বাবা থাক, এ মেয়ের মনে হয় সুসাইড করার বাতিক আছে। পরে দেখা যাবে আমার ছাকা খেয়ে সুসাইড করতে চলে গেল, পরে আবার পুলিশ কেস হবে। না, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এমনি ঢাকায় 4টা ঝামেলা অলরেডি আছে। উফ, জিএফ মানেই ঝামেলাই তো। আর সে ঝামেলা ছাড়া তার আবার চলে না। জীবনটাই অদ্ভুত।
সোহান যখন মনে মনে কথাগুলো ভাবছিল, সামনে থাকা মেয়েটি তখন বলল, আপনি আমাকে বাঁচালেন কেন? সোহান হতবাক হয়ে ব্যঙ্গ করে বলল, নেও ঠেলা, জীবন বাঁচালাম, কই ধন্যবাদ দিবে? তা না বলছে আমাকে বাঁচালেন কেন। মেয়েটি তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি আপনাকে বলেছিলাম নাকি যে আসুন আমাকে বাঁচান? যত সব আজাইরা। এই এই কি বলছো এইসব অসভ্য মেয়ে? আজকাল মানুষের ভালোই করতে নেই। আপনাকে আমি বলেছি আমার ভালো করতে? আমার ভালো আমি নিজেই বুঝি। নিজের ভালো নিজেই যখন বোঝো, তাহলে এইরকম সেজে গুজে সুসাইড করতে এসেছো কেন? মেয়েটা উত্তর দিল না। হেঁটে গিয়ে একটু উঁচু জায়গায় বসে কান্না শুরু করলো। মেয়েটাকে কান্না করতে দেখে বেশ মায়া হলো সোহানের। ইস, কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলেছে মেয়েটা। যতই হোক একটা মেয়েকে এইভাবে এই নির্জন রাস্তায় একা ফেলে যাওয়া যায় না। সোহান গিয়ে দাঁড়ালো মেয়েটার সামনে, শব্দ করে রাগ দেখিয়ে বলল, উঠো। কিন্তু মেয়েটা উঠল না, তবে কান্না থামিয়ে নাক টানতে লাগলো। এতে সোহানের রাগটা আরো বাড়লো। ধমক দিয়ে বলল, উঠতে বলছি আমি। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মেয়েটি, ধমকের সাথে উঠে দাঁড়ালো। একে হ্যান্ডেল করার উপায় পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিল সোহান। ধমক ছাড়া কথা শোনানোর উপায় নেই। মেয়েটার দিকে এক পলক তাকিয়ে বলল, আমার সাথে এসো। মেয়েটাও বাধ্য মানবীর ন্যায় সোহানের সাথে আসতে লাগলো। গাড়িতে এসে মেয়েটাকে নিয়ে বসে আছে সোহান। কান্না করেই যাচ্ছে মেয়েটা। ব্যাক সিট থেকে টিস্যু বক্স এনে একটা একটা করে টিস্যু মেয়েটার দিকে দিতে লাগলো সোহান। মেয়েটাও নাক মুখ মুছে জানালা দিতে সামনের দিকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলছে সেগুলো। সোহান টিস্যু দিতে দিতে সামনের দিকে তাকিয়ে বলল, নাম? মেয়েটা কান্না করতে করতেই সোহানের দিকে এক পলক দেখে সামনের দিকে তাকিয়ে থেমে থেমে বলল, লাহি। সোহান প্রশ্নবোধক চোখে তাকিয়ে বলল, হোয়াট? রাহি। রাগ হলো সোহানের, ধমক দিয়ে বলল, কান্না থামাও। থতমত খেয়ে গেল মেয়েটি। ঠোঁটে আঙ্গুল দিয়ে কান্না থামানোর চেষ্টা করছে মেয়েটি। সোহান মেয়েটির অলক্ষ্যে চিকন হাসি হাসে। এবার চলো। রাহি। সুসাইড করতে যাচ্ছিলে কেন? একজন অপরিচিত মানুষের কাছে নিজের সম্পর্কে বলতে নারাজ মেয়েটি। বিষয়টা বুঝতে পেরে সোহান বলল, ওকে, তোমার ইচ্ছা না হলে বলো না। রাত হয়ে আসছে, এখনই এই জায়গা ত্যাগ করা দরকার, না হলে বিপদ হবে। মেয়েটাও আর কান্না করছে না, চুপচাপ বসে আছে দেখে সোহান বলল, তো কি ঠিক করলে? মেয়েটি প্রশ্নবোধক চোখে তাকালো সোহানের দিকে। সেটার মানে বুঝতে পেরে সোহান বলল, মানে বলতে চাচ্ছি সুসাইড করা নিয়ে কি সিদ্ধান্ত নিলে? সুসাইডের ভূত নেমেছে মাথা থেকে নাকি এখনো আছে? যদি এখনো সুসাইড করার ইচ্ছা থাকে তাহলে বলো। 8টার দিকে আবার একটা ট্রেন আসবে। তুমি চাইলে আমি ততক্ষণ তোমার সাথে এখানে অপেক্ষা করতে পারি। যতই হোক তোমাকে বাঁচানোর অপরাধটা তো আমি করেছি, সো সেই অপরাধ শুধরানোর দায়িত্ব তো আমাকে করতে হবে নাকি? মেয়েটা তীক্ষ্ণ চোখে সোহানের দিকে তাকালো। হয়তো মনে মনে বলছে, কেমন মানুষিনী, নিজে বাঁচিয়ে আবার নিজেই সুইসাইড করার বুদ্ধি দিচ্ছে। সোহানকে ভেঙচি কেটে সামনের দিকে তাকালো মেয়েটি। ঠোঁটের হাসি গাঢ় হলো সোহানের। মেয়েটির দিকে তাকিয়ে বলল, তো কি করবে? আমি জানি তুমি বাড়ি ফিরে যাবে না, তবু বলছি বাড়ি ফিরে যাবে। গেলে অ্যাড্রেস বলো, আমি পৌঁছে দিচ্ছি। নাকি সুসাইড? মেয়েটি তৎক্ষণাৎ বলল, বাড়ি যাব। স্বস্তির নিঃশ্বাস নিল সোহান। যাক, সুইসাইড করার ভূত নেমেছে। নেহাতি চোখের বসে সুইসাইড করতে যাচ্ছিল মেয়েটা, তবে সুবুদ্ধি হয়েছে দেখে খুশি হলো সোহান। অন্তত তার জন্য একজনের জীবন তো বাঁচল। ঢাকা শহরে পুনরায় তোলপাড়। পুনরাবৃত্তি হলো আর একটা বোমা বিস্ফোরণের। ক্ষতি হলো কোটি কোটি টাকার। সেই সাথে আহত হয়েছে প্রায় 200 শ্রমিক এবং নিহত হয়েছে 50 জন। স্বজনদের ক্রন্দন রোল ভেসে বেড়াচ্ছে আকাশে বাতাসে। যার দরুন হসপিটাল থেকে আর বাড়ি যেতে পারেনি হৃদ। পরের দিন সকালেই সোজা এসে হাজির হয়েছে সিআইডি অফিসে। অনেক হয়েছে, এবারের শেষ দেখেই ছাড়বে সে। মাথায় যেন রক্ত টকবক করছে হৃদের। রাগে মাথা ফেটে যাচ্ছে। খানিক শক্ত কণ্ঠে বলল, আমি বলেছিলাম যে KS কোম্পানিতে সিকিউরিটি বাড়াতে। তোমরা কি করেছো? না সিকিউরিটি বাড়িয়েছো আর না সেখানে রাউন্ডে গেছো। সব ঠিক আছে কিনা দেখার জন্য। একে কি আমার ব্যর্থতা বলবো যে এতদিনেও তোমাদের কিছু শেখাতে পারিনি?
ভয় ঢোক গিলল জাবিদ। ভোর শিশির ভয়টাকে গিলে নিয়ে ভোর ধীর গলায় থেমে থেমে বলল, স্যার আপনি অসুস্থ ছিলেন, তাই আপনাকে ফেলে ফিল্ডে ফিরে যাই কিভাবে? মনে হচ্ছে কি আসলেই স্যার আপনার জন্য টেনশনে ছিলাম আমরা, তাই বিষয়টা বের হয়ে গেছিল মাথা থেকে, তাই আসলে। ভোরের এমন অগোছালো আটকে যাওয়া কথায় হৃদের রাগটা যেন আরো বেড়ে গেল। টেবিলের উপরে রাখা ফুলদানিটা ছুঁড়ে ফেলল মেঝেতে, চিৎকার করে বলল, হোয়াট রাবিশ স্টুপিড গুলা! আমি কি মরে গেছিলাম নাকি যে আমাকে গার্ড দিতে হবে? জাবিদ ভীতু স্বরে আওড়ালো, স্যার আপনি আমাদের অনুপ্রেরণা। আপনার ওই অবস্থা দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম, তাই। জাবিদকে থামিয়ে মুখে প্রথমে তাচ্ছিল্যের হাসি ফোটালো হৃদ, তারপর কঠিন কণ্ঠে বলল, তাহলে আর কি, ছেড়ে দাও সিআইডি। মাথা নিচু করে ফেলল জাবিদ। ভোর আর শিশির হৃদ এদের হীনভাবে দেখে আবারও কঠিন স্বরে বলল,